আছেন? চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আইএফআইসি ব্যাংক তাদের যে ক্যাপিটালটি রয়েছে সেই ব্যাংকের ক্যাপিটাল থেকে কি পরিমাণ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকে এবং কোন কোন শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকে তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং আপনাদের সামনে আমি একটি চার্ট তুলে ধরার চেষ্টা করব। তো আশা করব যে আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। তো একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য এই ভিডিওটি মেক করা। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আইএফআইসি ব্যাংকের তাদের বেসিক্যালি হচ্ছে যে আপনার তাদের ব্যাংক রিলেটেড প্রোডাক্ট থাকে, কিন্তু এর বাইরেও তাদের একটা নির্দেশনা থাকে যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার। তারই প্রেক্ষিতে দেখা যায় যে তারা ধাপে ধাপে স্টকগুলো বাই করতে থাকে এবং একটা দীর্ঘমেয়াদে প্রসেসে তারা স্টকগুলোতে দেখা যায় যে লং টার্ম ভিশন নিয়ে ইনভেস্টমেন্টটা শুরু করে। তো আইএফআইসি ব্যাংকের অলমোস্ট আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে যে আপনার বেশ একটা বড় ফান্ড ইনভেস্টমেন্ট আছে শেয়ার মার্কেটে এবং সবচেয়ে বেশি আমরা দেখেছি যে আইএফআইসি ব্যাংকের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডে বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট আছে। এরপরেই আছে কিন্তু তাদের আরেকটাই অঙ্গ প্রতিষ্ঠান। আমরা জানি যে আইএফআইসি ব্যাংক কিংবা বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, এটা তাদের নিজস্বই একই গ্রুপ অফ কোম্পানিরই ঘুরে ফিরে। তো তাদের দ্বিতীয় ইনভেস্টমেন্টটা হচ্ছে যে বেক্সিমকো লিমিটেডের এই স্টকে, এবং তৃতীয়ত হচ্ছে যে আমার কাছে যেটি চোখে লেগেছে সেটি হচ্ছে যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। তো এখানে আমরা যদি তিনোটা স্টক একটু দেখি তাহলে দেখব যে আইএফআইসি ব্যাংক যখন শেয়ারটি বাই করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের, তখন অ্যাভারেজ তাদের কস্টিং ছিল 105 টাকা এবং এখন দেখানো হচ্ছে যে তাদের এখানে ভালো একটা প্রফিট হয়। এরপরে ছিল বেক্সিমকো লিমিটেড, তাদের অ্যাভারেজ কস্টিং ছিল 67 টাকা 90 পয়সা। তো একটা গুড আমরা সাইন দেখতে পাচ্ছি। ন্যাশনাল হাউজিংও আমরা দেখতে পাচ্ছি যে তাদের অনেক লোয়েস্ট কস্টে কিনা, যার কারণে হচ্ছে যে এই শেয়ার থেকে ভালো একটা প্রফিট তাদের গেইন হয়েছে। তো এইরকম বেশ কিছু স্টক আছে, সবগুলোই যে তারা প্রফিট করেছে এমন না, কিছু কিছু স্টকে তারা ভালো একটা লসের সম্মুখীন হয়েছে। আমি যদি এক্সাম্পল হিসেবে যদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে যেমন আছে গিয়ে তিতাস, সেটা তারা বেশ একটা লসের সম্মুখীনে আছে। তার বাদে আছে ইউনাইটেড পাওয়ারে, সেখানে কিছুটা, এখানে এত বেশি লস নয়, তবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টে তারা দেখা যাচ্ছে যে 105 টাকা দরে কস্টিং ছিল শেয়ারের, যেটা তাদের বিশাল আকারের একটা লসের সম্মুখীন হতে হয়। আবার অন্যদিকে ওয়ালটনেও তারা দেখা যাচ্ছে যে অনেক হাই প্রাইসে কিনে। তো আবার দেখা যাচ্ছে যে আমরা মীর আক্তারের যদি দেখি শেয়ারটি, সেখানেও লসে আছে। তো লাভের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডোরিন পাওয়ারে তারা বেশ কিছুটা লাভের দিকে আছে এবং অন্যদিকে আছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে। তো এখানে দেখা যাচ্ছে যে তাদের পোর্টফোলিওটা এমনভাবে যে 3-4টা শেয়ার ছাড়া অলমোস্ট হচ্ছে কি বাকি সব শেয়ারেই হচ্ছে যে তারা কিছু কিছু করে লসের সম্মুখীন আছে এবং তাদের বেশ আগে আমার কাছে মনে হয় যে ব্রিটিশ আমেরিকান টবাকোতে ইনভেস্টমেন্ট আছে, যেটা তাদের অ্যাভারেজ কস্টিং হচ্ছে যে পার শেয়ার 463 টাকা, যার কারণে আমরা একটা প্রফিট দেখতে পাচ্ছি কিছুটা। তো এই ছিল আইএফআইসি ব্যাংকের তাদের স্টক মার্কেটে কিছু কিছু শেয়ারে ইনভেস্টমেন্ট, এবং তাদের যেটা হচ্ছে গিয়ে এইভাবে কন্টিনিউয়াস একটা লং টার্মেই কন্টিনিউয়াস প্রত্যেক বছর ইনভেস্টমেন্ট করে যায়। তো এইখান থেকে কেউ ইনফ্লুয়েন্স হবেন না যে আইএফআইসি ব্যাংক এটাই কিনেছে তার মানে এটাই বেস্ট। এখানে অনেক শেয়ার আছে যে এখানের থেকেও বাইরে আরও অনেক ভালো ফান্ডামেন্টাল ভালো শেয়ার আছে, বাট তারা যে প্রাইসে কিনেছিল অবশ্যই সেটা অনেক কিছুই ক্ষেত্রে যৌক্তিক ছিল, আবার অনেক ক্ষেত্রেও কিন্তু অযৌক্তিক ছিল। তারাও কিন্তু দেখা গিয়েছে যে অনেক হাই প্রাইসে অনেক শেয়ার কিনে, যেটার কারণে লসের সম্মুখীন হয়। তো
আপনাকে অবশ্যই এ থেকে শিক্ষা নিতে হবে যে তারা যেটা করছে সেটাই যে 100% রাইট তা না। আপনাদের সামনে জাস্ট আমি তুলে ধরলাম তথ্যগুলো, এটা যাতে আপনাদের ভবিষ্যতে অ্যাটলিস্ট ইনফরমেশন হিসেবে কাজে দেয়। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।